আমার ছেলে ফোন করে বলল, মা তুমি আর আমাদের বাসায় এসো না। রূপা ঠিকমতো নিজের মতো থাকতে পারে না। তোমার আসা যাওয়া ওকে অস্বস্তিতে ফেলে। আমি খুব শান্ত গলায় শুধু বলেছিলাম, ঠিক আছে বাবা, আর কোনোদিন যাব না। ফোনটা কেটে যাওয়ার পর এক মুহূর্তও দেরি করিনি। মোবাইল ব্যাংকিং অ্যাপ খুলে 3 বছর ধরে চালু থাকা সেই অটো পেমেন্টটা বন্ধ করে দিলাম। প্রতি মাসে 7,500 টাকা ছেলের ফ্ল্যাটের কিস্তি, যেটা আমি নিজের পেনশনের টাকা বাঁচিয়ে নিজের প্রয়োজন কমিয়ে কারো অজান্তে দিয়ে আসছিলাম। মোবাইলের স্ক্রিন নিভে গেল, আর আমার ভেতরেও যেন একটা অধ্যায়ের শেষ হয়ে গেল। সেদিন বিকেলে পুরনো ঢাকার আমার ছোট্ট ফ্ল্যাটটা অস্বাভাবিক শান্ত ছিল। জানলার পাশে বসে আমি উলের সুতো দিয়ে একটা ছোট্ট মোজা বুনছিলাম, আসন্ন নাতি কিংবা নাতনির জন্য। ঠিক তখনই ফোনটা বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল বাবা রাফি। মুখে অজান্তেই হাসি ফুটেছিল, কিন্তু ফোন ধরার পর সেই হাসি বেশিক্ষণ টিকল না। ওপাশ থেকে ছেলের কণ্ঠ ভেসে এলো, গলায় এক ধরনের অস্থিরতা। মনে হলো কোথাও বাইরে বসে আছে। পেছনে মানুষের কথাবার্তার শব্দও শোনা যাচ্ছিল। মা, একটা কথা ছিল। বল বাবা। আগামী শুক্রবার আর আসতে হবে না। আমি চুপ করে রইলাম। সে আবার বলল, রূপার শরীরটা ভালো যাচ্ছে না। ও কোনো গন্ধ সহ্য করতে পারে না এখন। তুমি যে গ্রামের হাঁস মুরগি এসব রান্না করে নিয়ে আসো, ওর খুব সমস্যা হয়। আমি কিছু বললাম না। রাফি একটু থেমে আবার বলল, আর একটা কথা, তুমি কিছু মনে করো না। তোমার আসা যাওয়া একটু বেশি হয়ে যাচ্ছে। রূপা ঠিক মতন নিজের মতো থাকতে পারে না। নতুন সংসার, নতুন পরিবেশ, বুঝতেই তো পারো। আমার হাতের সুচটা থেমে গেল। উলের সুতো আঙ্গুলে জড়িয়ে রইল। এই ছেলেটাকে মানুষ করতে গিয়ে কত রাত না খেয়ে কেটেছে। কত ঈদে নিজের জন্য নতুন কাপড় না কিনে ওর জন্য কিনেছি। কত স্বপ্ন জমা করেছি ওর ভবিষ্যতের জন্য। আজ সেই ছেলেই আমাকে নিচের ঘরে অস্বস্তির কারণ বলে পরিচয় করিয়ে দিল। অদ্ভুত ব্যাপার হলো, বুকটা তখনও ভাঙেনি, বরং সব কিছু হঠাৎ খুব পরিষ্কার হয়ে গিয়েছিল। আমি ধীর স্বরে বললাম, ঠিক আছে বাবা, আমি আর আসবো না। তোদের কোনো অসুবিধা হবে না। ওপাশে কয়েক সেকেন্ড নীরবতা। মনে হলো রাফি এমন উত্তর আশা করেনি। হয়তো ভেবেছিল আমি কাঁদবো, অভিমান করব, অনুরোধ করব, কিন্তু কিছুই করলাম না, শুধু মেনে নিলাম। শেষ পর্যন্ত সে বলল, আচ্ছা মা, রাখি। ফোন কেটে গেল। আমি কিছুক্ষণ স্থির হয়ে বসে রইলাম। পুরো ঘরটা নিস্তব্ধ। দেওয়ালে ঘড়ির টিকটিক শব্দ পর্যন্ত স্পষ্ট শোনা যাচ্ছিল। ধীরে ধীরে উঠে নিজের ঘরে গেলাম। আলমারির নিচে ড্রয়ার খুললাম। ভেতর থেকে একটা পুরনো ফাইল বের করলাম। ফাইলটার মলাটে আমার স্বামী মরহুম আব্দুল করিমের হাতের লেখা, বহু বছর আগের লেখা, তবু অক্ষরগুলো এখনো স্পষ্ট। আমি আঙ্গুল বুলিয়ে ফিসফিস করে বললাম, দেখছো করিম, আমরা যে সন্তানকে মানুষ করতে জীবন কাটিয়ে দিলাম, সে আজ মানুষ হলো ঠিকই, কিন্তু মনুষ্যত্বটা কোথায় হারিয়ে ফেলল। চোখে পানি এলো না, কাঁদতেও ইচ্ছা করলো না। কিছু কষ্ট আছে যা চোখের জল বের হয়ে হয় না, শুধু বুকের গভীরে জমাট বেঁধে থাকে। ঘরে ফিরে এসে কোনায় রাখা কয়েকটা জিনিসের দিকে তাকালাম। নাতির জন্য কিনে রাখা খেলনা, একটা ছোট্ট টেডি বিয়ার, রঙিন ব্লক সেট, আর আধা বোনা সেই হলুদ মেজোটা। কয়েকদিন আগেও এগুলো দেখে আমার মন ভরে যেত। আজ কেমন যেন অর্থহীন লাগছিল। একটা বড় কালো ব্যাগ এনে সব কিছু গুছিয়ে ভরে ফেললাম। কিছু ভাঙিনি, কিছু নষ্টও করিনি, শুধু সরিয়ে রাখলাম, যেমন করে মানুষ নিজের ভেতরের কিছু আশা চুপচাপ সরিয়ে রাখে। তারপর সোফায় এসে বসলাম। মোবাইলটা হাতে নিলাম। ব্যাংকের অ্যাপ খুললাম। সেখানে প্রতি মাসের নির্দিষ্ট তারিখে একটা স্বয়ংক্রিয় লেনদেন সেট করা ছিল। 3 বছর আগে রাফি আর রূপা ফ্ল্যাট কিনেছিল। কিস্তির টাকাটা সামলাতে কষ্ট হচ্ছিল। তখন আমি নিজেই বলেছিলাম, তোরা চিন্তা করিস না, যতদিন পারি আমি আছি। সেই থেকেই প্রতি মাসে 7,500 টাকা কেটে যেত। কেউ জানতো না, এমনকি রূপাও না। হয়তো রাফিও ভুলে গিয়েছিল। মানুষ যখন অভ্যস্ত হয়ে যায়, তখন অনেক ত্যাগই তার কাছে স্বাভাবিক মনে হয়। স্ক্রিনে লাল অক্ষরে লেখা ছিল, স্থায়ী পেমেন্ট বাতিল করুন। আমি কিছুক্ষণ তাকিয়ে রইলাম, তারপর চাপ দিলাম। একটা সতর্ক বার্তা এলো, আপনি কি নিশ্চিত? আমি আবার চাপ দিলাম। হ্যাঁ। কয়েক সেকেন্ডের মধ্যে লেনদেন বাতিল হয়ে গেল। কোনো ঝড় হলো না, কোনো শব্দ হলো না, শুধু একটা দায়িত্ব শেষ হয়ে গেল। এরপর রান্নাঘরে গেলাম। চুলার উপর তখন গরম গরম গরুর মাংসের ঝোল বসানো। রাফিদের জন্য রান্না করেছিলাম। ভাবছিলাম শুক্রবার নিয়ে যাব। ঢাকনা খুলতেই ভাপ উঠে এলো। কিছুক্ষণ তাকিয়ে রইলাম।
তারপর ধীরে ধীরে পুরোটা সিঙ্কে ঢেলে দিলাম। মাংস, ঝোল সব কিছুই রেখে দিলাম না। ঠিক সেই সময় শহরের এক আভিজাত রেস্টুরেন্টে বসেছিল রাফি আর রূপা। রূপার মনে তৃপ্তির হাসি। সে বলেছিল, তোমাকে অনেক ধন্যবাদ, অবশেষে ব্যাপারটা বললে। আমি কাউকে অপছন্দ করি না, কিন্তু সব কিছুর একটা সীমা থাকে। রাফি আত্মবিশ্বাসী ভঙ্গিতে হেসে উঠল, আর কোনো চিন্তা নেই, সব ঠিক করে ফেলেছি। ওয়েটার বিল নিয়ে এলো। বিলের পরিমাণ দেখে রাফি স্বাভাবিকভাবেই নিজের কার্ড বের করলো। বহুদিন ধরে সে হিসাব না করেই খরচ করতে শিখে গেছে, কারণ বড় একটা দায়ভার সে অদৃশ্যভাবে অন্য কেউ বহন করছিল। ওয়েটার কার্ডটা মেশিনে দিল। কিছুক্ষণ পর মাথা তুলে বলল, স্যার, ট্রানজ্যাকশনটা হয়নি। রাফি ব্রু কুচকে বলল, আবার চেষ্টা করুন। দ্বিতীয়বারও একই ফল। ঠিক তখনই তার ফোনে একের পর এক মেসেজ ঢুকতে শুরু করলো। ব্যাংকের নোটিফিকেশন। রাফি স্ক্রিনের দিকে তাকিয়ে রইল। মুখের রং ধীরে ধীরে ফ্যাকাশে হয়ে গেল। আর সে তখনও জানতো না যে ঝড়টা তার জীবনে ঢুকতে যাচ্ছে, সেটার শুরু মাত্র হয়েছে। ওইটার কার্ডটা নিয়ে আবার মেশিনে ঢুকালো। একবার, দুবার, তিনবার, প্রতিবারই একই শব্দ, ট্রানজ্যাকশন ডিক্লাইন্ড। রাফির কপালে ভাঁজ পড়ে গেল। সে বিরক্ত গলায় বলল, আবার চেষ্টা করুন। ওয়েটার বিব্রত মুখে বলল, স্যার, সম্ভবত ব্যাংকের কোনো সমস্যা হয়েছে। ঠিক তখনই রাফির ফোনে একের পর এক মেসেজ ঢুকতে শুরু করলো। স্ক্রিনে ব্যাংকের নোটিফিকেশন। প্রথম মেসেজটা পড়ে তার বুকের ভেতরটা ধক করে উঠল। আপনার হোম লোন কিস্তি পরিশোধের নির্ধারিত অর্থ অ্যাকাউন্টে পর্যাপ্ত না থাকায় লেনদেন সম্পন্ন হয়নি। দ্বিতীয় মেসেজ, অনুগ্রহ করে দ্রুত বকেয়া পরিশোধ করুন। তৃতীয় মেসেজ, আপনার ক্রেডিট সুবিধা সাময়িকভাবে সীমিত করা হয়েছে। রাফির হাত কেঁপে উঠল। রূপা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে রাফি? রাফি কিছুক্ষণ চুপ করে রইল। তারপর দ্রুত ফোনের স্ক্রিনে চোখ বুলাতে লাগলো। একটার পর একটা হিসাব মাথায় ঘুরছে। মাসের শুরুতেই তো বেতন এসেছে, তবু কিস্তির টাকা কেন গেল না? কেন? হঠাৎ করে যেন মাথার ভেতরে একটা পুরনো কথা বজ্রপাতের মতো আঘাত করল। 3 বছর, গত 3 বছর ধরে ফ্ল্যাটের কিস্তি নিয়ে তাকে কখনো ভাবতে হয়নি। কখনো, কারণ সব সময় নির্দিষ্ট তারিখের আগেই টাকা জমা হয়ে যেত। সে জানতো টাকা আসে, কিন্তু কখনো ভাবেনি সেই টাকা কোথা থেকে আসে কিংবা কে পাঠায়। সব কিছুই এতটাই স্বাভাবিক হয়ে গিয়েছিল যে বিষয়টা আর গুরুত্বই পেত না। রূপা আবার বলল, রাফি, তুমি কিছু বলছো না কেন? রাফি ঠোঁট ভিজিয়ে বলল, কিস্তির টাকা কাটা যায়নি মানে? অ্যাকাউন্টে টাকা নেই। রূপার চোখ বিস্ময়ে বড় হয়ে গেল। কিভাবে নেই? রাফি উত্তর দিতে পারল না, কারণ সেই প্রশ্নের উত্তর তার নিজের কাছেও নেই। ওয়েটার তখনও পাশে দাঁড়িয়ে, বিল পরিশোধ করতে হবে। শেষ পর্যন্ত রূপাই নিজের ব্যাগ থেকে কার্ড বের করে বিল মেটালো। সারা রাস্তা ফেরার সময় দুজনের কেউ কোনো কথা বলল না। গাড়ির ভেতর অস্বস্তিকর নীরবতা, শুধু এসির হালকা শব্দ। বাড়িতে পৌঁছে রাফি প্রথমেই ব্যাংক অ্যাপে ঢুকলো। হিসাব ঘাটল, পুরনো স্টেটমেন্ট দেখল, তারপর আরও পুরনো, আরও। হঠাৎ তার চোখ একটা তথ্যের ওপর আটকে গেল। প্রতি মাসে একই সময় একটা নির্দিষ্ট অ্যাকাউন্ট থেকে টাকা জমা হতো, 7,500 টাকা। 1 টাকাও কম না, 1 টাকা বেশিও না। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। অ্যাকাউন্ট নম্বরটা চিনতে তার 1 সেকেন্ডও লাগলো না। ওটা তার মায়ের অ্যাকাউন্ট। রাফি যেন জমে গেল। কয়েক মুহূর্ত ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে রইল, তারপর ধীরে ধীরে মাথা নিচু করে ফেলল। রূপা অবাক হয়ে জিজ্ঞেস করলো, কি হয়েছে? রাফি শুকনো গলায় বলল, 3 বছর ধরে কিস্তিটা মা দিচ্ছিল। রূপা প্রথমে বিশ্বাসই করতে পারল না। কি? হ্যাঁ, তুমি জানতেই না? রাফি উত্তর দিল, না। জানতো, আসলেও জানতো, আবার জানতোও না। মা একদিন বলেছিলেন, তোর সংসার সামলাস, যতটা পারি আমি আছি। তারপর আর কখনো সে খোঁজ নেয়নি, কখনো জিজ্ঞেস করেনি সেই টাকা কোথা থেকে আসে, মায়ের নিজের কষ্ট হয় কিনা, নিজের জন্য কিছু বাঁচে কিনা। সে শুধু ধরে নিয়েছিল মা আছেন, আর মায়েরা তো সব সময় থাকেন। হঠাৎ তার কানে নিজের কয়েক ঘন্টা আগের কথাগুলো বাজতে লাগলো। মা আর আসতে হবে না। রূপা অস্বস্তি বোধ করে। তুমি একটু কম আসো। প্রতিটা শব্দ যেন এখন ছুরির মতো বিচ্ছে। রাফি উঠে দাঁড়ালো, তারপর আবার বসে পড়ল। কি করবে বুঝতে পারছিল না। ফোন করবে, ক্ষমা চাইবে, নাকি কালকে দেখা করবে? কিন্তু সঙ্গে সঙ্গে মায়ের সেই শান্ত কণ্ঠস্বর মনে পড়ে গেল। আর কোনোদিন আসবো না বাবা। শান্ত, নিঃশব্দ, অভিমানহীন,
সেই শান্ত স্বরটাই এখন সবচেয়ে ভয়ঙ্কর লাগছে। কারণ রাগ করলে মানুষকে বোঝানো যায়, কান্না করলে মানুষকে শান্ত করা যায়, কিন্তু যখন কেউ নিঃশব্দে সরে দাঁড়ায় তখন তার ভেতরে কতটা ভাঙন হয়েছে সেটা আর বোঝা যায় না। সেদিকে পুরনো ফ্ল্যাটে বসে আমি জানলার বাইরে তাকিয়েছিলাম। রাত অনেক হয়েছে, রাস্তার বাতিগুলো জ্বলছে, শহর এখনও জেগে আছে, কিন্তু আমার ভেতরে যেন সব কিছু ধীরে ধীরে নিভে যাচ্ছে। তবু অদ্ভুতভাবে মনটা শান্ত। অনেক বছরের একটা দায় নামিয়ে রাখলে যেমন লাগে, অনেক দূর হেঁটে ভারী বোঝা নামানোর পর যেমন লাগে, হয়তো ঠিক তেমন। ফোনটা কয়েকবার আলো জ্বালিয়ে নিভল। আমি তাকালাম না, কারোর জন্য অপেক্ষাও করলাম না, শুধু চুপচাপ বসে রইলাম। আর মনে মনে ভাবলাম, কিছু সম্পর্ক দূরে গেলে ভাঙে না, বরং তখনই বোঝা যায় সম্পর্কটা আদৌ ছিল কিনা।